বাংলাদেশের ওভারঅল সমাজ এবং রাষ্ট্র কাঠামোতে ডিসপিউট রেজলিউশনের কোনো মেকানিজম নাই এবং ছোটবেলা থেকে আমাদেরকে আসলে এটার জন্য কখনো প্রস্তুত করা হয়নি। আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম, বাইরে লেখাপড়া করেছি, কাজও করেছি, আমরা দেখেছি স্কুলে কলেজে ভেরি আর্লি স্টেজ থেকে আপনার বাচ্চাদেরকে ডিসপিউট রেজলিউশন শেখানো হয় এবং তারা হট্টগোলপূর্ণ টপিকে বাচ্চাদেরকে দুই পাশে লাগায় দেওয়া হয়, টিচার সুপারভাইজ করেন। এরপরে হচ্ছে একটা পর্যায়ে হচ্ছে এই হট্টগোলটা কোথায় থামাইতে হবে এইটা টিচার ইন্টারভিন করেন। ইন্টারভিন করার পরে হচ্ছে এদেরকে নিয়ে রিকনসাইল করতে বসা হয়, কোথায় সমস্যা হলো, কি বিষয় ছিল, কে কোনটা ভুল করেছে, তুমি যেটা বলেছো এটা তুমি ঠিক করেছো কিনা, এবং অন্য বন্ধুদেরকে জিজ্ঞেস করে যে তুমি হইলেই কাজটা করতে কিনা, এটা যৌক্তিক কিনা, রেশনাল কিনা। এবং এইভাবে দেখতাম যে আপনার স্কুলে কলেজে ছেলে মেয়েদের উপরে এই যে কনভারসেশনটা শুরু করা, ডায়ালগটা তৈরি করা এবং একটা জিনিস ঘটলে কি করতে হবে। আমি দেখেছি স্কুলে কলেজে আপনার কাজ করবার সময় লন্ডনে যে বলছে যে টিচার কেস স্টাডি দিচ্ছে যে আজকে বাসায় গিয়ে দেখলা তোমার বাসার সামনে যে বিনটা ছিল এটা আজকে সকালে সে ক্লিন করে নাই, তো বিনটা তো ময়লাটা জমে গেছে, তুমি কি করবা। এখন তখন তাকে বলা হচ্ছে তাহলে স্টেপ বাই স্টেপটা কি করার আছে। তো বলতেছে আমার তো বিন কালেক্টরের নাম্বার আমাদের টেবিলে আছে, আমি বিন কালেক্টরকে ফোন দিব। বিন কালেক্টর যদি বলে যে সে স্ট্রাইক করতেছে, আজকে কাজ করছে না, তখন কি করবা। তো বলতেছে তাহলে তো লোকাল বারার যে মেয়র আছে, মেয়রকে আমি ইমেল করব, বিকল্প একটা ম্যানেজমেন্টের ব্যবস্থা করতে হবে, কিছু একটা করতে হবে। তাহলে যে স্টেপ বাই স্টেপ একটা রেজলিউশন আছে, এই রেজলিউশনটার সাথে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে পরিচিত করানো হয়। আমাদের দেশে দেখেন যে আমাদের বাসায় বলি, স্কুলে কলেজে বলি, বিশ্ববিদ্যালয়ে বলি, সিম্পলি কোনো রেজলিউশন নাই। আপনি প্রেস ক্লাবে যান, দেখবেন তথ্য আপারা নামে একটা প্রোটেস্ট চলছে, যে যারা বিভিন্ন জায়গাতে প্রান্তিক নারীদেরকে সেবা দেন এমন তথ্য আপা আছে প্রায় 1500 থেকে 2000-এর মতো। ওনারা 3 সপ্তাহ থেকে আন্দোলন করছেন ওনাদেরকে স্থায়ীকরণ করা অথবা থার্ড ফেজ যে প্রজেক্ট হচ্ছে সেই প্রজেক্টে ওনাদেরকে আত্মীভূত করা, সেটা না করে এখানে একটা বিশাল নিয়োগ বাণিজ্যর প্ল্যান করতেছে যারা আউটসোর্সিংয়ের বিজনেস করেন, যার সাথে সাবেক আমলারা জড়িত এরকম। এবং আগে যারা শুরুতে আওয়ামী লীগের সময় যারা পিডি ছিলেন 1500-2000 কর্মকর্তা কর্মচারী সব আওয়ামী লীগ, সব গোপালগঞ্জের, সব ছাত্রলীগের। তাহলে এই যে ট্যাগিং দেওয়াটা এবং এই ট্যাগকে কেন্দ্র করে এদের সাথে কেউ এঙ্গেজ হচ্ছে না, বসছে না। আমি মাননীয় উপদেষ্টাকে দেখলাম মাত্র 5 দিন শহর তাদের সাথে মিটিং করেছে। তাহলে 26 দিন অবস্থান করবার পরে, অনশন করবার পরে, রোদে বৃষ্টিতে রাষ্ট্র মাত্র 5 দিন বসার সময় পাইল। প্রতিবন্ধী স্কুল আছে বাংলাদেশে প্রায় 1700-1800। এরা দেখবেন মাসের পর মাস, কদিন পর পর আন্দোলনে আসে এমপিওভুক্ত করবার জন্য। প্রায় আপনার 56,000 প্রতিবন্ধী মানে ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়া করে, এমপিওভুক্ত করা হচ্ছে না। আগের সরকার ভেটিং করে 400 স্কুলকে এ ক্যাটাগরি পর্যন্ত করে দিয়েছে, নীতিমালা করে দিয়েছে। আপনি যদি রিভ্যাটিং করতে চান করেন, বসেন, কথা বলেন। মানে আপনি দেখবেন যে প্রত্যেকটা আন্দোলন কিন্তু শুরুর দিনেই কিন্তু ব্লকেটে যায় না। আপনি খবর নেন বাচ্চাদের, ওদের ভিতরে এই ক্ষোভটা জমেছে, ওরা কথা বলবার চেষ্টা করেছে, ফ্যাকাল্টিতে গিয়েছে, ভিসির সাথে কথা বলবার চেষ্টা করেছে, কেউ পাত্তা দেয় নাই। আর কি হবে, বহিষ্কার করে দিব। প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু এই প্রবলেমটা আছে। আমি বহু ছেলে মেয়েদেরকে চিনি আপনার যারা গত বছর আন্দোলন করেছে, তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া, সিম্পলি আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো ঠিক এইভাবে দেখবেন যে প্রত্যেকটা আন্দোলন রাস্তায় আসে কেন, প্রান্তিক হয় কেন, কারণ আমার সমাজে, আমার প্রশাসনে, আমার কাঠামোর ভিতরে ডিসপিউট রেজলিউশন নাই। যে আমার দ্বন্দ্ব তৈরি হইলে দুই পক্ষ একমত হইতে না পারলে আমি কি করব, কিভাবে করব, এই প্রসেসের সাথে খুব পরিচিত না হওয়ার কারণে যেটা হচ্ছে সে মনে করে আমাকে ব্যানার নিয়ে রাস্তায় চলে আসতে হবে। কাজে চেয়েছেন দর্শক, আমাদের আজকের আলোচনায় যাওয়ার আগে একটু দেখে নিতে চাই আজকের প্রধান খবরগুলোর একটি খবর আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা তো আসলে শিক্ষাঙ্গনে একটি শিক্ষার নিরাপদ পরিবেশ দেখতে চাই। প্রশ্ন থাকে, অনেকেই বলেন যে ছাত্র জনতার এই আন্দোলনের পর ছাত্ররা শিক্ষাঙ্গনে নয় কেন। এই প্রশ্নটা এজন্যই আসছে যে ছাত্রদের অনেকেই আসলে যারা কিনা সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা গণঅভ্যুত্থানে রেখেছেন, তারা অনেক সচিবালয়ে ঢুকে গেছেন ছাত্রদের প্রতিনিধি হিসেবে। সেখানেও প্রশ্ন
আসে যে তারা আসলে এই কাজটা ঠিকভাবে করছেন কিনা বা তাদের করা উচিত কিনা। আমরা দেখতে চাই সব কথার উপরেই যেটা বলতে চাই, আমরা দেখতে চাই শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশ। যে উপাচার্যদের নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগই মৃদু বিএনপি অথবা ইনঅ্যাক্টিভ বিএনপি তারা ছিলেন, কিন্তু আমরা দেখেছি কুয়েটের ঘটনা যেখানে উপাচার্যকে বরখাস্ত করার জন্য দাবি ছিল, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বিএনপি, তাকে তো বরখাস্ত করা হলো। ঢাকা ইউনিভার্সিটি যিনি ভিসি আছেন তার বিরুদ্ধে আমরা অভিযোগ শুনি তিনি জামাতপন্থী, এই অভিযোগগুলো রয়ে গেছে। আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং এছাড়াও আরও একটি বিষয় আমি আনতে চাইছি, সেটা হচ্ছে যে সিইসি বলেছেন নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে। তিনি আরও বলেন, আমি রোডম্যাপ বলবো না, এটা আমাদের একটি কর্মপরিকল্পনা যেটা আমাদের কাছে আছে আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এনিবডি। সরকারের সাথে নিয়মিত এই কথা হচ্ছে তিনি বলেছেন। এর বাইরেও সিইসি আরেকটি কথা বলেছেন যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা অবশ্যই লাগবে, কিন্তু এই প্রশাসন যে প্রশাসন নিয়ে আমরা শুনছি বিভিন্ন লেয়ারে আওয়ামী লীগের যারা দোসর ছিলেন তারা এখনও কাজ করে যাচ্ছেন, তারা কতটা সহযোগিতা করবে নির্বাচনের সময় সেটা আসলেই দেখবার বিষয় এবং ভাববারও বিষয়। এর পরের যে খবরটি আমি আপনাদের সামনে আনতে চাইছি তা হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদে সই নাও করতে পারে, গণঅভ্যুত্থানের শক্তি যারা ছিলেন তারা ঐক্যমতে পৌঁছে সই করবেন, সেরকমটি আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। সেখানে তিনি এই কথাটি কেন বললেন সে বিষয়টিও আমরা আলোচনা করব। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অত্যন্ত পরিচিত মুখ এবং নিঃসন্দেহে আপনাদেরও প্রিয় বক্তা। এবি পার্টি থেকে আছেন আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টির সাধারণ সম্পাদক, এবং আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। দুজনকে অশেষ ধন্যবাদ আসবার। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি কিভাবে দেখছেন আসলে বিষয়টা? আমি যেমনটি ভূমিকায় বলছিলাম যে আমরা শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ চাই, প্রশ্নাতীত নিরাপদ পরিবেশ চাই, সেরকমটি ঠিক হচ্ছে না, হয়েও হচ্ছে না। ভূমিকার দিক থেকে কোথাও ঘাটতি আছে? ব্লক করে দিতে হবে। রাইট, আমি আসবো আপনার কাছে। ডক্টর জাহিদুর রহমান, যেমনটি আসাদুজ্জামান ফুয়াদ বললেন যে ডিসপিউট রেজুলেশনের চর্চাটা খুব বেশি নেই। সো এখন ইউনিভার্সিটিতে আমরা যদি ইউনিভার্সিটির কথা যদি বলি তাহলে সেখানে নিরাপদ শিক্ষাঙ্গনের জন্য আসলে কি করণীয়, কি করছে আসলে সরকারগুলো? ধন্যবাদ আপনাকে। মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা দেশের প্রবচন ওই দেশটা সম্পর্কে একটা ধারণা দেয়। কোনো দেশে দেখবেন যে এই ধরনের প্রবচন নাই, আমাদের আছে। আবার কতগুলো কমন প্রবচন আছে। যেমন আমাদের একটা প্রবচন আমার এখনই মনে পড়লো, কথ্য প্রবচন, হাত থাকতে মুখে কি, মানে আপনি আলোচনা করবেন হাত দিয়ে মারামারি শুরু করে দিন। সেই প্রবচনটা আমাদের সমাজে আছে, মানে হলো আমরা এনকারেজ করছি তুমি ডায়ালগে এনগেজ করো না, তুমি শক্তি প্রদর্শনে, শক্তি প্রয়োগের মধ্যে নেমে যাও। তার মানে এটা আমাদের সংস্কৃতির অংশ। প্রথমে চমৎকারভাবে বলেছেন, কিন্তু আমি আরো একটা জিনিস অ্যাড করতে চাই। আমাদের সিচুয়েশনটা আরো অনেক বেশি খারাপের দিকে গেছে। মানে আমরা অহেতুক শেখ হাসিনাকে যে ব্লেম করছি তা না। ধরুন আমরা খুব গণতান্ত্রিক সমাজ, খুব বেশি সময় ছিলাম না। এই যে আলাপ আলোচনা, কনফ্লিক্ট রেজলিউশনের এই চর্চাগুলো আসলে একটা গণতান্ত্রিক সমাজে হয়। একটা স্টেট গণতান্ত্রিক হলে সেটা আস্তে আস্তে প্রতিষ্ঠান, ব্যক্তি, সমাজ সব জায়গায় ছড়িয়ে পড়ে। ঠিক একইভাবে আমি এটা ট্রিকল ডাউন যেভাবে করে, একটা অথরিটারিয়ানিজমও কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। ফলে টপ জায়গায় যখন আপনি দেখছেন হাত থাকতে মুখে কি, শেখ হাসিনা কথায় এনগেজ করেন না, উনি আপনাকে ধরে নিয়ে যান, পেটান, স্বাভাবিক কথাটা খুব বকাঝকার ঢঙে বলছে। সো ওর না ন্যাচারাল রিয়াকশনটা পাল্টা ওভাবে হতে থাকে। সো আমরা দীর্ঘ সময় থাকতে থাকতে আমাদের আগেই ভালো অবস্থায় ছিলাম না, অবস্থা এখন আরো অনেক বেশি খারাপ হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই সরকারের কিছু মানে গড়িমসি গাফিলতি আছে। আবার সব পুরো দায় আমি সরকারকে দিতে চাই না। যেমন রাইট, অনেক ক্ষেত্রেই সরকার এনগেজ করেনি, এনগেজ না করার কারণে তারা রাস্তায় আসেন। আবার এই সরকারের সময় রাস্তায় চলে আসার একটা খুব রেডিমেড প্রবণতাও তৈরি হয়েছে। এটাও সত্য। আপনি বহু ক্ষেত্রে দেখবেন, যেমন আমি একটা ঘটনার কথা বলি, আপনি আলোচনা করতে পারেন জগন্নাথের কেসটা, আমি একদম খোলাখুলি যদি কথা বলি, বা তিতুমিরের কেসটা নিয়ে দীর্ঘ সময় সরকার কিন্তু আলোচনা করেছে। মানে 7 কলেজের সমস্যা ছিল, কিন্তু এর মধ্যে একটা কলেজ এসে বলছে আমাকে ভার্সিটি করে দিতে হবে। এটা নিয়ে এনগেজ করেছে, কথা বলা হয়েছে, কিন্তু তারপর তারা রাস্তায় নেমেছেন। কারণ এই সরকারের সময় রাস্তায় নেমে যাওয়া যায় এবং জনদুর্ভোগ তৈরি করলে তারা সামহাউ তারা একটা ওয়ে আউট পেতে পারেন। জগন্নাথ ইউনিভার্সিটি শুধু স্টুডেন্ট না, টিচাররা রাস্তায় নেমেছেন। তারা বলছেন যারা আবাসিক সুবিধা পাবে না তাদেরকে মেসে থাকার টাকা দিতে হবে।
মানে আমাদের কিছু টিচার এটাকে যৌক্তিক দাবি বলে মনে করছেন, যেখানে আমাদের এতগুলো কলেজ আছে সরকারি, তাই না, ঢাকায় আছে, ঢাকার বাইরে আছে, এগুলোর আগে আলোচনা হয়েছে, কিন্তু না ওনারা রাস্তায় নেমে আসলেন। সো দুটোই আছে, একটা হলো সরকার এনগেজ করেনি, আবার এই সরকারের এক ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে রোল থাকার কথা, সেই রোলটা ঠিকঠাক মতো হয় নাই। যেমন কি হয়, কনফ্লিক্ট রেজলিউশনের প্রশ্ন আছে, আবার আপনি শৃঙ্খলা কিভাবে রক্ষা করবেন। ধরেন আজকে রাস্তায়, যেটা আরেক অভিযোগ তৈরি হলো, রাস্তায় মানে সরকারকে বল প্রয়োগ করতে হয়, সরকারের পুলিশ থাকে, সরকার একটা কোয়ার্সিভ ফোর্স, কিন্তু আজকে তো ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছে। এটাও তো আমরা আসলে চাই না। যেভাবে তাদেরকে পেটানো হয়েছে আমরা দেখলাম, সেটাও বাড়াবাড়ি হয়েছে। এগেইন সরকারের দিক থেকেও আসলে কনফ্লিক্ট রেজলিউশন তো আছেই, তার সাথে কিভাবে এই সব জায়গায় আইন শৃঙ্খলা তারা মানে যতটা কম বল প্রয়োগ করে রক্ষা করবেন, সেটারও আসলে ট্রেনিং। সংস্কারের কথা আমরা বলছি, কতটুকু হয়েছে এটা তো আসলে এখনো আমাদের প্রমাণিত হয়নি, আমরা তো দেখতে পাচ্ছি না। সংস্কার কাগজে কলমে হয়নি, কিন্তু আমি একটা সংস্কারের কথা আমরা বলছি, তাদের ভেতর তো সংস্কারটা প্রথমত ভেতর থেকে আসতে হবে। সংস্কার তো কাগজ কলম দিয়ে সবসময় হয় না। আমি একটা অ্যালার্মিং সাইনের কথা একটু বলা জরুরি বলে মনে করি। পুলিশ সপ্তাহের একটা প্রোগ্রামে আই ওয়াজ ইনভাইটেড, আমি পুলিশের অফিসারদের সামনে কথাটা বলেছি। মানে আমাদের কত ইনস্টিংক্ট আছে, আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে, যেমন ধরুন আপনি যখন ড্রাইভিং শেখেন, প্রথম কিন্তু হিসেব করে করে এখন আমাকে এটা দিতে হবে, এখন এখানে তাকাতে হবে, আফটার সাম টাইমস এটা সাবকনশিয়াসে চলে যায়, তখন আপনি ড্রাইভার হয়ে ওঠেন। আপনি গাড়ির সামনে প্রথম কেউ ব্রেক চাপতে গিয়ে এক্সিলারেটর চেপে দেওয়ার ঘটনা আছে, কিন্তু আপনি যখন ড্রাইভার হয়ে ওঠেন, আপনি কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি ব্রেকই চাপেন। তো এই যে সাবকনশিয়াসে ঢুকে গেল, এটা না কালচারের মতো ঢুকে গেল, এটা সরিয়ে ফেলা খুব সোজা না। আমি কিন্তু ভয় পাই পুলিশের, আমরা আইন টাইন চেঞ্জ করব, কিন্তু এই যে প্রবণতা এটা তাদের থেকে যাবে কি, ধরে আমি পেটাবো তোমাকে। জুলাই সনদ নিয়ে একটা কথা বলি। জুলাই সনদে সই করবেন এমন একটি মন্তব্য যে করলেন এনসিপি নেতা, আপনি কিভাবে দেখছেন আসলে আসাদুজ্জামান ফুয়াদ? ঠিক, এটা তো তাদের সবচেয়ে বেশি ইন্টারেস্টেড জায়গা। বক্তব্য আছে, একটা নেগোশিয়েটিং টুল, রাজনীতিবিদদেরকে মেটাফোর ইউজ করতে হয়, আপনার প্রচুর রেটরিক ইউজ করতে হয়, এবং বাংলাদেশে দেখবেন যে আমরা প্রচণ্ড হস্টাইল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। আমরাও যখন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, এটা এই দেশের একটা কালচারাল রিয়ালিটি আর কি, এর ভিতরেই, এবং এই ল্যাঙ্গুয়েজটাই এলাকার জনগণকে কানেক্ট করে। দেখবেন আমি যখন বাইরে প্র্যাকটিস করেছি ইংল্যান্ডে, তখন যখন বক্তব্যগুলো ট্রান্সলেটেড আকারে আসতো, যে আমি তোমাকে মেরে ফেলবো, দেখে নেব, এইটা না করলে এইটা হবে, এগুলো দেখবেন যে খুব নর্মালি আমাদের দেশের মানুষজন বলে, চর মারবো, থাপ্পড় মারবো, ঘুষি মারবো। তো একটা কনভারসেশনে যখন এরকম একটা ইংলিশ স্ক্রিপ্ট আসতেছে, জাজ পড়ে সে তো থমকে উঠতেছে যে এই লোকটা তো ভেরি হস্টাইল, মানে এই লোকটা তো খুবই মানে রাফ লোক, এই লোকের সাথে তো এই লোকটা আসলে সেফ না, তাকে তো আসলে অ্যাসাইলাম দেওয়া উচিত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে রিয়েলিস্টিকলি হচ্ছে বাংলাদেশে মানুষ এক্সট্রিম ল্যাঙ্গুয়েজে কথা বলে, কিন্তু এক্সট্রিম কাজ কিন্তু ঠিক ওই লেভেলে করে না। যে লেভেলে সে মানে মানে ভাও ধরে যে আমি এটা করে ফেলবো, উল্টায় ফেলবো, পাহাড় গুড়ায় দিব, এই ব্যাপারগুলো এরকম ওয়ার্ক করে না আর কি। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটাকে পলিটিক্যাল টেকনিক আকারে দেখা দরকার আমাদের কাছে। আমার মনে হয় এই ক্ষেত্রে একমাত্র কথা রেখেছিলেন শেখ হাসিনা, তিনি যা বলছেন তাই করেছেন, প্রায় করেছেন। দেখে নেব করা দরকার, কোথায় কোথায় গ্যাপস আছে, কোথায় কোথায় আরো বেশি মানে নিজেদেরকে ঐক্যমতে আনা, কাছাকাছি আনবার একটা চেষ্টা করা দরকার। সেখানে কমিশনের মিটিংগুলোতে ধরেন কালেকটিভ মিটিং হচ্ছে, সেখানে যদি বোধ করেন যে আরও ইন্ডিভিজুয়ালিও মিট করা দরকার। আপনার নেগোসিয়েশনে কিন্তু আমরা যখন নেগোসিয়েশন এজ এ সাবজেক্ট পড়েছি বারের সময় তখন কিন্তু আমাদেরকে এটা কোর্স আকারে পড়িয়েছে। গ্রুপ মিটিংয়ের মধ্যে থেকে কিন্তু ব্রেক নেওয়া যায়, যে ঠিক আছে আমরা একটু আলাদা কথা বলে দেখি, মানে পার্টির যারা লিডার, একজন ওই পক্ষ থেকে একজন এই পক্ষ থেকে আলাদা করে কথা বলেন, দেখেন দুইজনকে নিয়ে কথা বলেন। এখন ওভারঅল যে সিচুয়েশন, আপনার কি মনে হয় যে কতটুকু আসলে মানে ঐক্যমতে পৌঁছানো? না, ঐক্যমতে দেখেন, আমরা ঐক্যমত এমন একটা জিনিস না যে এটা হলো পানির মতো বহমান একটা ব্যাপার। আপনি পথ চলতে 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 মনে হবে ঐক্যমত হয়ে গেছে, আবার একটু মনে হয় যে সম্পর্কটা সেপারেশন লেভেলে চলে যাচ্ছে, আবার একদিন গোলাপ ফুল একটু ক্যান্টিনে গিয়ে খাওয়ার পরে দেখবেন আবার মিলে গেছে। তো এই জিনিসটা হচ্ছে এরকম আর কি, ঐক্য হবে, আবার মতানৈক্য হবে, আবার বসবেন, আবার মিলবে। এটা কোনো চরম জায়গা নাই যেটা আপনার মানে দাড়ি পড়ে গেছে, কনভারসেশনটা কখনো শেষ হয় না। এই জন্য আমাদের দেশে বিয়ে সম্পর্কে বলে আর কি, যে বিয়ে হচ্ছে এরকম হতে পারে, কিন্তু যখন আপনি স্পেসিফিক একটা ইস্যু নিয়ে কথা বলছেন, একবার দুইবার তিনবার আপনি তো লক করে ফেলছেন একটা জায়গায় গিয়ে, সেই জায়গাটা মোটামুটি বাড়ে পার্লামেন্টে যাবে মানুষজন, কনভারসেশন চলবে,
আপনি আপনি বলছেন যেহেতু বহুদিন থেকে এটা চালাচ্ছেন, 1/11 সময় কি আপনি সংস্কার নিয়ে আলোচনা করেন নাই? করেছেন তো। আনফরচুনেটলি সেটা তো কিছুই হয় না হোক, কিন্তু এটাই হচ্ছে কনভারসেশন। জাতি এভাবেই ম্যাচিওর হয়, জাতি এরকম জাহিদ ভাইয়ের মতো মানুষদের কথা। জুলাই সনদই শেষ না, আরো অনেক সংস্কার প্রস্তাব, আরো অনেক আকাঙ্ক্ষা থেকে অনেক চাওয়া আসবে এবং সেই জায়গায় অনেকগুলো একটা জায়গায় এসে মিলিত হবে, একটা ঐক্যের জায়গায় পৌঁছানো যাবে। কিন্তু স্পেসিফিক যদি এবারে জুলাই সনদের কথা আমি আনতে চাই, ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে শুনি যে আপনি কতটুকু আসলে আশাবাদ যে সবার সম্মতিতে একটা জুলাই চার্টার আমরা জুলাই পাবো বিষয়ে? এখন সমস্যাটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা মানে কোনটাকে কতটুকু গুরুত্ব দেব। যেমন ধরুন, মোটা দাগে কিন্তু যেগুলো আইন সংস্কারের মাধ্যমে বা সংশোধনের মাধ্যমে করা যায়, ওই সংস্কারগুলোতে বিএনপি সহ সবাই প্রায় সব ক্ষেত্রে পুরোপুরি একমত হয়ে গেছে। কনস্টিটিউশনের একটা খুবই সিগনিফিক্যান্ট জিনিসে মোটা দাগে একমত হয়েছে, আমি এই একটার জন্য খুবই সন্তুষ্ট। আমরা দীর্ঘদিন থেকে আর্টিকেল 70-র কথা বলছিলাম, এটা যেভাবে হচ্ছে সংশোধন, এটাও যদি হয় উইল বি ফাইন। এটা আমার কাছে বিরাট অগ্রগতি মনে হয়। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, যে আমি খুবই অসাধারণ একটা ফাইন্ডিং এইবারকার এই আলোচনায় পাচ্ছি, সেটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো সৎভাবে পার্টিসিপেট করছে। আচ্ছা ধরুন, এরকম হতে পারে না বিএনপি, আচ্ছা এই যে ও যে এটা চায় না ওটা চায় না, সবাই তো বোঝে না। এডুকেটেড মিডল ক্লাসের অনেকে তো বিরক্ত হয়, বিএনপি আপার হাউস কেন এইভাবে চায়, বিএনপি এনসিসির ব্যাপারে কেন এরকম করছে, দুবার প্রধানমন্ত্রী মেনে নিলে কি হয়। কিন্তু খেয়াল করুন, বিএনপি তার অবস্থান থেকে সরে আসে নাই, এতে কিন্তু তার বদনাম হচ্ছে। বিএনপি ইজ টেকিং রিস্ক। আচ্ছা, হতে পারতো না এরকম যে আমি মেনে টেনে নিয়েছি সব কিছু, ঠিক আছে ক্ষমতায় তো আসতেছি, তারপর দেখা যাবে 3 জোটের রূপরেখা হয়েছিল, এটা তো কিছু হয় নাই। কিন্তু দেখেন, বিএনপি কিন্তু তা করে নাই। তো আমার কাছে এটা একটা খুবই পজিটিভ দিক আসলো, যে পলিটিশিয়ানরা সব মেনে নেব, এরপর ক্ষমতায় যাওয়ার পর আমি আর কিছু মনে রাখবো না, এটার থেকে বেরিয়ে এসছে। 70-রও তারা টেথার নেল ফাইট করেছে, ওই যে রাষ্ট্রীয় নিরাপত্তা একটা ইস্যুকে রাখা, শেষ পর্যন্ত তারা এটাকে যুদ্ধ সম্ভবত রেখে বাকিগুলো থেকে সরে আসছে, তারা ফাইট করেছে। হ্যাঁ, তো এটা যদি তারা রেখে থাকে, খেয়াল করুন তারা এটা করবে আসলে। ফলে আমরা এখন থেকে একটা কথা ক্লিয়ারলি বলতে পারবো, আমাদের যতটুকু মতৈক্য এবার হবে এটুকু আসলে বাস্তবায়িত হবে ফর শিওর। আচ্ছা, এখন বাকি জায়গাগুলোতে আমরা খালি একটা দল স্বৈরাচারী হয়ে উঠতে চাইছে এভাবে নাও দেখতে পারি। যেমন ধরুন এনসিসি, আমি 3 বছর আগে প্রথম আলোতে একটা কলাম লিখেছিলাম এনসিসি নিয়ে। আমি শ্রীলঙ্কাতে এনসিসি আছে, সেই এনসিসিকে সামনে এনে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা থাকলে ভালো। কিন্তু কোনো একটা দল মনে করতে পারে তো যে আমাদের প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ পাওয়ার কতটা, আমরা এনসিসি দিয়ে তার এক্সিকিউটিভ পাওয়ার কমছে। আপার হাউস যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, আমি ঘটনাচক্রে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পক্ষে আমিও, কিন্তু তারা যদি মনে করে যে ওটা যদি আমার এখানে লেজিসলেচারে আমার পাওয়ার কমছে, সব কিছু যদি একত্র করি, তারা মনে করছেন তারা দেশটা যেভাবে চালাতে চান পেরে উঠবেন না হয়তো। আমি যদি এখন এই প্রসঙ্গে যোগ করি, বাংলাদেশের বিউরোক্রেসি শেখ হাসিনার সময় যে জায়গায় চলে গেছে, সে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যদি সরকারের মধ্যে দেখে বিউরোক্রেসি যে তার অন্তর্গত এক ধরনের অতটা আর পাওয়ার নেই, চেকস অ্যান্ড ব্যালেন্স অনেক বেশি হয়ে গেছে, হতে তো পারে যে বিউরোক্রেসি আরো বেশি এম্পাওয়ার্ড হয়ে উঠতো। পোস্ট শেখ হাসিনার সময় এক্সিকিউটিভের হাতে, আমি তাত্ত্বিকভাবে বলছি, বেশি পাওয়ার তো প্রয়োজন হতেও পারে। আমাদের এই সরকারের তো লোকজন আমাদের পরিচিত মানুষজন, আপনি কথা বলুন উপদেষ্টাদের সাথে, সবচেয়ে মনে হয় যে আসলে আপনি তাদের সাথে জিজ্ঞেস করেন, তারা বলবেন যে আমরা অনেক কাজ করতে পারি না যে বিউরোক্রেসির প্রবলেমের কারণে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যতটা স্বাধীন হবে এটার উপরে আমার মনে হয় নির্ভর করছে অনেক কিছু। যদি স্বাধীনভাবে একটা স্বাধীন বিচার বিভাগ আমরা পাই, তাহলে বোধহয় আমরা 90% এগিয়ে যাই। এটা অসাধারণ ব্যাপার, স্বাধীন বিচার বিভাগ আমাদের বিরাট কাজ, এবং বিএনপির এক মানে বিন্দু কোনো দ্বিমত নাই। এই যে আলাদা সেক্রেটারিয়েট থেকে কমপ্লিট সেপারেশনের জন্য তাদের সেটাও মতামত আছে। পিছিয়ে জায়গায় একটা এর আগে ছোট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক সাথে থাকুন, খুব ছোট্ট একটা বিরতির পর ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পয়েন্ট অফ অর্ডার। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার আলোচনায় ফেরার আগে একটি খবর দেখে আসতে চাই। আপনারা জানেন ইরান যুদ্ধ প্রসঙ্গে, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। ট্রাম্প সম্প্রতি বলেছেন, খুব আমার ধারণা এটা গতকালই তিনি কথাটি বলেছেন, যে এর আগে তাদের যে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড যে মন্তব্যটি করেছিলেন যে ইরানে পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে, তিনি বলেছেন এটা সত্য না। তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, আই ডোন্ট কেয়ার হোয়াট শি হ্যাজ সেড। আসলে তিনি এই কথার মধ্য দিয়ে কি বলতে চাইছেন আমরা বুঝবো। এর বাইরেও আরেকটি মন্তব্য আমরা শুনলাম, বিল ক্লিন্টন বলেছেন নেতানিয়াহু আজীবন ক্ষমতায় থাকতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন। আমরা জানি যে বিভিন্ন সময়ে ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন দেশের
প্রধানরা, রাষ্ট্রপ্রধানরা তাদের অভ্যন্তরীণ সংকটকে মোকাবেলা করার জন্য নিজেরা যখন অনেক অজনপ্রিয় হয়ে যান, দুর্নীতিতে ডুবে যান, তখন এই ধরনের জাতীয়তাবাদের একটা খেলা, জাতীয়তাবাদকে পুঁজি করে তারা টিকে থাকতে চান। এবং এটা আমরা মার্গারেট থ্যাচারকে দেখেছি 1982 সালে, এর বাইরে ইরাককে দেখেছি আমরা যখন ইরাক আক্রমণ করলো, কুয়েত যখন আক্রমণ করলো, এছাড়াও রাশিয়া দেখেছি ক্রাইমিয়াতে একবার তারা দখল করলো, এরপর ইউক্রেনে গেল, পুতিন তার নিজের অভ্যন্তরীণ অজনপ্রিয়তাকে মোকাবেলা করেছেন এইভাবে যুদ্ধ বেঁধে দিয়ে। সেরকমই কিনা বিষয়টা আমরা সেটাও আজকে কথা বলবো। আসাদুজ্জামান ফুয়াদ, এই আলোচনায়, ইরাক আলোচনায় যাওয়ার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাইছি, সেটা হচ্ছে যে আপনি জানতে চাই যে প্রার্থীদেরকে নির্বাচনের আগে প্রার্থীদেরকে ট্রেনিং দিচ্ছে, নির্বাচনের আগে প্রার্থীদের কী ধরনের ট্রেনিং দিতে হয় আপনার কোনো ধারণা আছে কিনা, বা আপনারা একই কাজ করছেন কিনা, যে কীভাবে ভোট চাইবে, কী বলে ভোট চাইবে, এরকম কিছু কি? ওইটা তো আসলে জামাতকে জিজ্ঞেস করতে হবে। আপনার কি মনে হয়, আপনারাও করছেন কিনা? না, আমরা যেটা করি, আমরা রেগুলার পলিটিক্যাল ওয়ার্কশপ করি আর কি। এবং আমরা এখন যেটা করেছি, আমাদের একটা ছোট্ট কমিটি আছে নির্বাচন কেন্দ্রিক, তারা হচ্ছে শর্টলিস্ট করছে, এলাকায় কথাবার্তা বলে টলে, সার্ভে করে, পোল করে কয়টা জায়গাতে আমরা আসলে প্রার্থী দিতে পারবো। এবং আমরা দলের ভিতরে একটা ওপেন ইনভাইটেশন করে দিয়েছি, কে কে নির্বাচন করতে চান। ওইটা আমাদের যে ছোট উপকমিটি আছে নির্বাচন বোর্ড, ওইটাতে তারা আবেদন করতে পারবে আর কি। এরপরে হচ্ছে আমরা স্ক্রিনিং, ভেটিং যেটা করবো আর কি লোকালি, এবং তাকে ইন্টারভিউ করবার মধ্য দিয়ে, কর্মসূচি করবার মধ্য দিয়ে যারা ফাইনালি সিলেক্টেড হবেন এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা অলরেডি প্রচারণা করছেন, তাদেরকে আমরা একটা ইলেকশন গাইডলাইন দিচ্ছি দলের পক্ষ থেকে। এটা আমাদের রাজনীতির সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, যে আসলে যে পলিটিক্সটা আমরা করতে চাচ্ছি সেই পলিটিক্সটাকে যেন ওনারা ক্যাম্পেইনে তুলে ধরেন। এবং সেটা কিভাবে তুলে ধরবেন, তথ্য প্রযুক্তি, তরুণদের ভোটার আছে, তারপর হচ্ছে ডাইভার্স সেকশনকে অ্যাড্রেস কিভাবে করবেন, লোকাল সমস্যা তুলে ধরা, সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সেগুলোকে আমরা যথেষ্ট পলিটিক্যাল ওয়ার্কশপে আলোচনাতে আনছি। প্রার্থিতা ফাইনাল হলে পরে হয়তো আমরা ফার্দার আরও কিছু ইলেকশন কমিশনের আপনার নতুন কিছু নীতিমালা এবং কোড অফ কন্ডাক্ট করছে, সেগুলো যেন মেনে চলা হয়, সেগুলোর ব্যাপারে সার্টেনলি আমরা ওয়ার্কশপ করব। ডক্টর জাহিদুর রহমান, আপনি কিভাবে দেখেন এই প্রার্থীদের ভোটের আগে ট্রেনিং বিষয়টাকে? তারা প্রস্তুত যে কোনো সময় নির্বাচনের জন্য? ভালো, এবং আমি খুবই পজিটিভলি দেখি। শুধু প্রার্থী না, তারা তো প্রার্থী সিলেকশন অনেক আগে ফাইনাল করে ফেলেছে। তাদের এক ধরনের শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল। আমি মনে করি যে কোনো দল যে কারো কাছ থেকে যেটা পজিটিভ আছে সেটা শিখে নেওয়া ভালো। আর একটা কথা একটু মনে রাখতে হবে, যে দলটার কম্পিটিশন অনেক টাফ হবে, যার জন্য নির্বাচিত হওয়া কঠিন হবে, তাকে প্রস্তুতিও বেশি নিতে হবে। মানে উল্টো দিকে আমরা যদি বলি বিএনপি কেন এটা করছে না, তাদের সমর্থক বেস এত বেশি আছে, তারা মনে করেন যে এগুলো খুব বেশি না হলেও হতে পারে। তবে ভবিষ্যতের রাজনীতি এত সহজ থাকবে না, সো প্রত্যেকটা দলকে এই ব্যাপারগুলো যদি করে। আচ্ছা, আমি একটু ফেসবুকে অনেকগুলো আলোচিত বিষয়ের মধ্যে থেকে দুটি বিষয় আমরা আজকে পিক করেছি, একটু কথা বলতে চাই। আমরা দেখেছি এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন গণতান্ত্রিক পরিবেশ তৈরির সুযোগ করে দেওয়ার জন্য ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞ থেকেছেন, তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমাদের গত শোতে এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সেখানে একটা মন্তব্য করেছিলেন যে বিএনপির এখন যে পরিস্থিতি, তাতে 50 থেকে 100টির বেশি আসন বিএনপি পাবে না। এই মন্তব্যটি আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ অনেক শেয়ার করছে। আমি সে বিষয়ে আপনাদের মন্তব্য শুনতে চাই। এটা দিয়ে শুরু করি। আসলে আপনি কিভাবে দেখেন, এটাও কি বলবেন পলিটিশিয়ানদের অনেক রাজনৈতিক রেটরিক কথাবার্তা থাকে, সেটাই কি এরকম একটা বিষয়? টু দ্য ইলেকটোরাল ডেমোগ্রাফি, যে নির্বাচনী ভোটিং রাজনীতিতে কোন দল আসলে কোথায় আছে, এটা সিম্পলি আসলে কেউ আমরা জানি না। আমি জাহিদ ভাই আমরা এই বিষয়ে লম্বা আলোচনা করেছি বিভিন্ন জায়গাতে। কারণ হচ্ছে 2001-এর পরে কোনো ভালো ক্রেডিবল ইলেকশন হয় নাই। 2008-এ একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, 14-তে একক নির্বাচন হয়েছে, 18-তে রাতে, 24-এ ডামি। তো সব মিলায়ে কম্পিটিটিভ ইলেকশন কিন্তু 2001-এর পরে হয়নি। ইভেন 96 এবং 2001-এর নির্বাচনটা প্রবলেম্যাটিক এই কারণে যে অ্যালায়েন্সের ইলেকশন হয়েছে, বিএনপির জোট ছিল, আওয়ামী লীগেরও জোট ছিল। তাহলে যারা জিতেছেন তারা আসলে কত শতাংশ ওনার ভোটটা পেয়েছেন এটা আবার আমরা জানি না। তাহলে টেকনিক্যালি দেখেন 91-এর পরে বাংলাদেশের নাগরিকদের চয়েস মোতাবেক সিঙ্গুলার পয়েন্টে ভোটের যে প্র্যাকটিস, সেটা কিন্তু আমরা জানি না।
তো আমরা লম্বা সময় হয়ে গেছে প্রায় 35 হ্যাঁ, আমরা জানি না, কিন্তু এই যে একটা মন্তব্যটি 50 থেকে 100টি বেশি আসন পাবে না বিএনপি। বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল। আমাদের অতীত ইতিহাস থেকে বিএনপির ভোটিং বলতেই হয়, মানে ওই যে বললাম যে আপনার নির্বাচন নাই অনেক দিন থেকে, এই হ্যাঁ, তাই বলে কি আপনি 50 থেকে 100টি আসন বলে দেওয়া যায় কিনা? ওইটা আমার মনে হয় যে ওই যে বললাম যে মানে ভুরি ভুরি, মানে আপনি ওইটা রেটরিক আকারে পড়তে হবে। এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ বোঝা। একটা হচ্ছে বিএনপির রাজনীতি আমার দৃষ্টিতে তার জন্মের পর থেকে এত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে নাই, কারণ তার রাজনীতিটা ছিল দিল্লি এবং আওয়ামী লীগ সাপেক্ষে। অতএব জাতির কাছে একটা পরিষ্কার চয়েস ছিল যে আপনি কি ভারতের গোলামি করবেন, আপনি কি আওয়ামী লীগের গোলামি করবেন, না আপনি একটা বিকল্প জায়গায় ভোট দেবেন। তো সেই সাপেক্ষে বিএনপি একটা স্ট্রং ফোর্স আকারে গত 45 বছর ধরে এখানে আছে। এইবার প্রথমবার তার সাপেক্ষটা পরিবর্তন হয়ে গেছে, মানে সে কার সাপেক্ষে এক্সিস্ট করে সেই জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। এখন ধরেন দিল্লি সাপেক্ষে তো এনসিপিও ভারত বিরোধী দল, শুধু বিএনপি ভারত বিরোধী দল না, দিল্লি সাপেক্ষে জামাতও আপনার ভারত বিরোধী দল। দিল্লি সাপেক্ষে তো আমরাও ধরেন আপনি তফাৎটা কিভাবে দেখেন? আপনি কিভাবে আলাদা করবেন যে এনসিপির সাথে, যদি আমরা এভাবেই চিন্তা করি তাহলে এনসিপির সাথে বিএনপির মূল তফাৎ? আওয়ামী লীগের তফাৎ করাটা যত সহজ, বিএনপির সাথে তফাৎ করাটা তত সহজ না, কারণ একই জনগোষ্ঠীতে আন্দোলন করেছে। এই টোটাল জনগোষ্ঠীটা তো একটা অ্যান্টি ইন্ডিয়ান জনগোষ্ঠী, একটা অ্যান্টি আওয়ামী লীগ জনগোষ্ঠী, এবং এই জনগোষ্ঠীটা একসাথে নির্বাচন করেছে কিন্তু কখনো আলাদা নির্বাচন করে নাই। তো সেই জায়গাতে হচ্ছে ইলেকটোরাল ডেমোগ্রাফি যেটা আছে সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার না। আর একটা সংকটের জায়গা হচ্ছে আপনার তরুণ ভোটার, যার বয়স 35-40। কিন্তু ইলেকট্রাল ডেমোগ্রাফিটা আপনি বলছেন পরিষ্কার না, কিন্তু আবার আগের প্রেক্ষিতের কথা বলছেন যে প্রেক্ষিত টোটালি চেঞ্জ হয়ে গেছে। প্রেক্ষিতের মধ্যে সবচেয়ে প্রধানতম যে জিনিসটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং ভারত বিরোধিতার যে একটা সার্বিকভাবে একটা উপস্থিতি, সেটা তো এই চিন্তা করলে তো বিএনপি থেকে তো সবসময় বলছে আমরা দিল্লি না পিন্ডি না, সবার আগে বাংলাদেশ, এই কথাটা বলছে। তাহলে এটা আবার মধ্যপন্থা রাজনীতির কথা কিন্তু নতুন দলও বলছে যে কেন সে বেটার। আমি আওয়ামী লীগ থেকে আলাদা, আমি দিল্লি সাপেক্ষে এখনো বিরোধিতা করছি, কিন্তু অন্যদের থেকে আমি কেন জনগণের জন্য বেটার চয়েস, যেই জিনিসটা সে আপনার কি মনে হয় না যেটা অলরেডি সাধারণ মানুষ জানে যে কোন জায়গায় তারা আলাদা? আওয়ামী লীগ সাপেক্ষে জানে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জানে। এই যে মেসেজটা বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন দিচ্ছে, এটা কি তাহলে আপনি বলছেন তৃণমূলে বা ভোটারসদের কাছে পৌঁছচ্ছে না? এটা একই মেসেজ। আপনি যদি ভারত এবং আওয়ামী লীগ সাপেক্ষে যখন আলোচনাটা আসতেছে, একই বক্তব্য তো সবাই বলছে, চরমনাইও বলছে, জামাতও বলছে। প্রশ্ন হচ্ছে কর্মসূচিতে আপনাকে বিএনপির সামনে একটা চ্যালেঞ্জ আছে, কারণ আগে সে বলতো যে আমি আওয়ামী লীগ না, আমি দিল্লি বিরোধী, আমি আওয়ামী লীগ বিরোধী, আমি এখানে ইসলামী মূল্যবোধকে ধারণ করি, আমি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করি। এখন এই সব দলই তো এই আইডিওলজিগুলো ধারণ করে, তাহলে বিএনপিকে এখন হোম পিচে খেলতে হচ্ছে। ভোটিংটা তো একটা কম্পারিজনের খেলা, যে কে কাটছে বেশি ভালো। তো আগে যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ যে পরিমাণ অজনপ্রিয় ছিল, যে পরিমাণ দুর্নীতিতে নিমগ্ন, অন্যায়ের সাথে জড়িত একটি দল ছিল, বিএনপির জন্য অনেক ইজি ছিল সেখানে প্রমাণ করা। তো সেই জায়গা থেকে যেটা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বললেন, ডক্টর জাহিদুর রহমান, আপনি কিভাবে দেখেন যে আসলে এবারের খেলাটা কিরকম হবে? এবং আসলে রাজনীতি এভাবে করা যেতে পারে যে কিছু আইডিওলজিক্যাল পয়েন্ট আনবেন, ধর্ম হতে পারে, জাতীয়তা হতে পারে, একটা দেশ হতে পারে, সেটার ভিত্তিতে মানুষজনের ভোট চাওয়া, মানুষের সমর্থন চাওয়া। আর এটা যদি সরিয়ে ফেলার একটা হচ্ছে ওয়েলফেয়ারের রাজনীতি। জনগণের জন্য আসলে ওয়েলফেয়ারের রাজনীতিটা সুন্দর, মানে এই ফাইট করবে না, আমি দেশে এসেছি, আমি ক্ষমতায় এসে এই সুশাসন করেছি, কারাপশন কমিয়েছি, চাঁদাবাজি কমিয়েছি, কমে আমার দলের বিরুদ্ধে অভিযোগ নাই, আরেক দলও ফাইট করবে সুশাসন। একটা ইন্টারেস্টিং তথ্য, বিজেপি তারা আইডিওলজিক্যাল পলিটিক্স করে, কিন্তু দিল্লিতে গত নির্বাচনটা যদি দেখেন, তারা জিতেছে এবং কেজরিওয়াল আম আদমি পার্টি হেরে গেল। সেখানে তার ম্যানিফেস্টো যদি দেখেন, তার ক্যাম্পেইন যদি দেখেন, সেখানে কিন্তু সে আইডিওলজিক্যাল পলিটিক্স করে নাই, কারণ আম আদমি পার্টি মূলত ওয়েলফেয়ারের পলিটিক্স করেছে, ওর সাথে ফাইটটা করছে। সো আমরা যদি পলিটিক্যাল ফাইট ওই জায়গায় নিয়ে যেতে পারি, ইটস বেস্ট, কিন্তু এটা হচ্ছে না। আমি আবার বিএনপির একটা কার সাপেক্ষে বিএনপি একটা নতুন ধারা তৈরি হচ্ছে বলে আমি খেয়াল করছি, সেটা হলো জামায়াতে ইসলামী বিএনপির সাথে মানে তার জোটে ছিল, জামায়াতে ইসলামী এখন বাইরে আছে এবং বিএনপির প্রয়োজন নাই জামায়াতে ইসলামীর সাথে এখন আর জোট করার।
তারা একটা ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছে। সো বিএনপি একটা ভোট ব্যাংক আলাদা করতে চাইছে। আরো কিছু দল আছে যারা হেফাজতে ইসলামের, ওটা যদিও দল রাজনৈতিক দল না, ওখানে আছেন, তাদের কারোর সাথে কথা বলছেন। ঐক্যমত হবে কিনা ভিন্ন ব্যাপার, কিন্তু আমি দেখছি যে আস্তে আস্তে ওই দিকে একটা নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। ওটা যদি তৈরি হয়ে যায়, বিএনপি সেন্টার রাইটে থাকছে না, সে সেন্ট্রিস্ট পলিটিক্সে পুরো বিএনপি সেন্টার লেফটেও চলে যেতে পারে। তার বিপরীতে সে এই ইসলামিক আইডিওলজি, এতদিন বিএনপি ইসলামিক মূল্যবোধ চেয়েছে, কিন্তু ইসলামিক আইডেন্টিটি পলিটিক্স যেটা বিএনপি কখনো সেটা করে নাই। কিন্তু এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বললেন যে সব রাইটিস্ট ফোর্স যদি এক হয়ে যায় তাহলে বিএনপি সেন্ট্রিস্ট থাকবে এবং সেন্ট্রিস্ট লেফট হয়ে যাবে, হইতেও পারে। কোনটা আসলে বিএনপির জন্য ভালো হবে? বিএনপি একদম সরকার, ভারতের অন্য সরকারগুলো যেরকম ঠিক সেরকম, উনি অত্যন্ত মানে সেকুলার মানুষ, উনি যদি বিজেপি লিড করতেন। আস্তে আস্তে এটা এরপর আদবানির হাতে যখন গেলেন এক্সট্রিম হলো, মোদির হাতে আসলেন মোর, এখন আওয়াজ উঠছে উনি যথেষ্ট না, মানে আদিত্যনাথের মতো লোক লাগবে। সো একটা দলের কিন্তু ট্রান্সফরমেশন হয়। সো বিএনপি সেন্টার রাইট ছিল, সে এখন বেস্ট সেন্ট্রিস্ট দল বলে আমি মনে করি। আস্তে আস্তে সে সেন্টার লেফটে যেতে পারে, সাপেক্ষে যদি প্রচুর রাইটিস্ট মানুষের একটা দল তৈরি হয়, ওইদিকে একটা সমর্থন যায়। আওয়ামী লীগ এই মুহূর্তে নেই, ভ্যাকিউম আছে। আওয়ামী লীগের বেশ কিছু লোকজন সেন্টার রাইট থেকে সেন্ট্রিস্ট হলে তাকে সমর্থন করবে, সেন্টার লেফট হলে তো কথাই নাই। সো আমার কাছে এটা হতাশা যে আবার আইডিওলজিক্যাল পয়েন্টে যদি আমাদের রাজনীতি ভাগ হয়, এটা ভালো হয় না। কারণ তখন হয় কি, আপনি যাই করেন, অনেক মানুষ ভোট দেবে, আচ্ছা ওইদিকে তো ইসলামিস্টরা আছে, আমি বিএনপি যদি করাপশন করে ওকে আবার ভোট দাও। আবার কিছু লোক বলবে ও যেহেতু ইসলামিস্ট আছে, চোখ বন্ধ করে আমি ওকে ভোট দেবো। এইগুলো দিনের শেষে ভালো হয় না। কিন্তু আমি আবারও একটা আইডিওলজিক্যাল ডিভাইডেশন দেখছি, এবং 5 আগস্টের পরে এই আলাপটা আমরা অনেক বেশি করেছি। এটা করতে গিয়ে আমি অনেকবার আমার আশঙ্কা হয়েছে যে আমরা যদি এর মধ্যে ঢুকে পড়ি, আমাদের ওয়েলফেয়ারের আলোচনা কমে যাবে। আচ্ছা, নাহিদ ইসলাম একটি ইন্টারভিউ দিয়েছেন সম্প্রতি, এবং সেই ইন্টারভিউ তিনি একটি কথা বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর সেনাবাহিনী, রাজনৈতিক দল, ছাত্র এবং ডক্টর ইউনূসের মধ্যে একটি অঘোষিত চুক্তি হয়েছিল, কিন্তু সেটা কেউ রক্ষা করেনি। শুধু ছাত্র ও জাতীয় নাগরিক পার্টি ডিজিএফআই আগের ভূমিকায় ফিরে এসেছে। মিডিয়া নিয়ন্ত্রণ, রাজনৈতিক দল ভাঙন তৈরি করা, নতুন দল গঠন তৈরি ইত্যাদি। তাই এই চুক্তি রক্ষা হয়নি। আপনি কিভাবে দেখছেন আসিফুজ্জামান ফুয়াদ? প্রথম কথা হচ্ছে আগের পয়েন্ট একটু অ্যাড করে নেই, সেটা হচ্ছে যে টোটাল রাজনৈতিক দলগুলোর ভিতর একটা চ্যালেঞ্জ হচ্ছে যে কেন বলছি যে আমরা আসলে জানি না ভোটাররা কি ভাবছে। কারণ প্রায় 4-5 কোটি ভোটার কখনো ভোট দেন নাই গত 18, 19, 20 বছরে, যেটাই বলেন আর কি, এবং যাদের বয়স 35 থেকে 40। ভোট দিলে হয় কি, একটা ইনডাইরেক্ট অ্যালাইনমেন্টও তৈরি হয়। বাবা অমুক মার্কায় ভোট দিয়ে আসছে, মা অমুক মার্কায় ভোট দিয়ে আসছে, খাওয়ার টেবিলে এটা নিয়ে জম্পেশ আলোচনা হচ্ছে, কার ভোটটা কাজে লাগলো, কার ভোটটা নষ্ট হয়েছে, এটা নিয়ে আবার বাবা মাকে একজন একজনকে ট্রোল করতেছে ছেলেমেয়েরা। তো হয়তো কি একটা কনভারসেশনের মধ্য দিয়ে একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়, একটা দুর্বলতা তৈরি হয়। বাবাকে জবাবদিহিতা করতে হয়, তুমি কেন এখানে ভোট দিলা, মাকে বলতে হচ্ছে তুমি কেন ভোটটা নষ্ট করলা, দুজন যুক্তি তুলে ধরছে। এবং এর মধ্য দিয়ে হয় কি, ছেলেমেয়েরাও কিন্তু ওই দুইটা মার্কার মধ্যে নিজেদেরকে ফ্রেম করে। কিন্তু যেহেতু গত 17-18 বছর ঘরে কেউ ভোট দেয় নাই, ভোটের আলোচনাটা কিন্তু টেবিলে ছিল না। ছেলেমেয়েরা কমপ্লিটলি নিউট্রাল হয়ে গেছে, এবং এই নিউট্রালিটির মধ্য দিয়ে গত 17 সাল থেকে কতগুলো আন্দোলন বাংলাদেশে হয়ে গেছে। কোটা বিরোধী আন্দোলন 2 দফা হইল, এরপরে হচ্ছে ভ্যাট বিরোধী আন্দোলন হইল, নিরাপদ সড়ক চাই আন্দোলন হইল, এবং সর্বশেষ গণ অভ্যুত্থান হইল গত বছর আপনার। তো সেই জায়গাতে তরুণদের এই মনস্তত্ত্বটা কিন্তু সিম্পলি আমরা জানি না এই 5 কোটি তরুণ কি ভাবছে। ইনোভেশনের একটা সার্ভে দেখলাম, আমার মনে হয় যে জাহিদ ভাই এটা নিয়ে কথা বলছেন। আমাদের সশস্ত্র বাহিনীর সিনিয়র লেভেলে যারা আছেন, এদের ভিতরে কিছু ক্রিমিনাল অফিসার আছে এখনো সশস্ত্র বাহিনীর অ্যাট দ্য টপ, প্রত্যেকটা বাহিনীর ভিতরে। এরা দিল্লির গোলামি করছে, আওয়ামী লীগের 5টা গোলাম ছিল, এবং এরা এখনো সেই দোসরিপনা থেকে বের হইতে পারে নাই। কিন্তু এইটা মেজরিটি না। আপনি যদি এই 30-50 জনকে বাদ দেন, ওভারওয়েলমিং আমাদের সশস্ত্র বাহিনীর যারা জওয়ান সিপাহী আছেন, যারা জুনিয়র অফিসার আছেন, তারা শতভাগ এই গণ অভ্যুত্থানকে ধারণ করেন। তারা ব্যবসা করতে চায় না, তারা জেনুইন প্রফেশনাল সোলজার হিসেবে আপনি বলছেন যে এখনো সেটা আছে আসলে, সেই ব্যবসার একদম উপরের কিছু টপ ক্রিমিনাল অংশ ছাড়া
গোয়েন্দা সংস্থার কিছু অংশ ছাড়া পার্টিকুলার ডিজিএফআইয়ের যে পলিটিক্যাল উইং আছে, এরা থ্রেটেনিং ল্যাঙ্গুয়েজ পাঠায় আমাদের কাছে মাঝে মধ্যে। অমুককে পাশ করতে দেওয়া যাবে না, অমুকে নির্বাচন করলেও সে জিততে পারবে না, কারণ তারা অমুকের বিরুদ্ধে কথা বলে, তারা আমাদের কথা শোনে না। গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, গণঅভ্যুত্থানে সেনাপ্রধানের ভূমিকাটা তো অনস্বীকার্য, উনি যেভাবে পদক্ষেপ নিয়েছেন ঝুঁকির মধ্য দিয়ে। কিন্তু এই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে তিনিও একজন। তাদের মধ্যে যখন কনফ্লিক্টিং কমেন্টস আমরা দেখি, বিশেষ করে যখন এইভাবে বলা হয় যে তিনি পক্ষ নেননি, বোল পজিশন নেননি, তখন এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা তো আমার মনে হয় যে সার্টেনলি যিনি বলেছেন তার কাছে অনেক এভিডেন্স আছে। আমার ছোট্ট এভিডেন্সের জায়গা থেকে দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের পাশে গত 10 মাসে যেভাবে দাঁড়ানোর কথা ছিল, সেই জায়গাগুলোতে আমরা চিন্তার এলাচ্ছে যৌথ বাহিনী ফেনোমেনালি কাজ করেছে, ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট আছে তাদের, কিন্তু এটা কোনো দায় জুনিয়র অফিসার এবং সিপাহীদের না, জওয়ানদের না। এখনো পর্যন্ত যাতে এত মানুষ ডেভিল হান্টে যে গ্রেফতার করা হলো, বা রাস্তায় বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস দমনে যারা কাজ করছে, সেটাকে আপনি মনে করছেন তাদের সক্ষমতার তুলনায় যথেষ্ট না মনে করছেন? ডক্টর জাহিদুর রহমান, আপনি কিভাবে দেখছেন? নাহিদ ইসলাম বলেছেন, আমি আসলে এগুলো জানি না, তিনি তার কাছে থাকা কিছু তথ্যের ভিত্তিতে বলেছেন হয়তো, এবং ফুয়াদ ভাই নিজেও এসবের সাক্ষী আছেন বলছেন। ওই যে একটা কালচারের কথা বললাম, বছরের পর বছর এই প্রতিষ্ঠানকে, এইটা শুধু আওয়ামী লীগ না, এখন এটা অনেক বেড়েছে, আগেও এই প্রতিষ্ঠানগুলোকে এই ধরনের ভাবে চালানোর চেষ্টা ছিল। সো এটা সম্ভাবনা নেই তা না, সেটা আছে। আর আমি একটা জায়গায় একটু দ্বিমত করব, সেটা হলো সেনাপ্রধান যেরকম নাহিদ ইসলাম বা সরকারের সাথেও সবসময় অ্যালাইন করতে হবে। মানে আবারও বলছি, প্রথম কথা হচ্ছে অ্যালাইনমেন্টের প্রশ্ন যদি করি, তার মানে আমরা কিন্তু এখানে একটা ডিবেট শুরু থেকে আছে। সেনাবাহিনী তো সরকারের খুবই ইন্টিগ্রাল একটা পার্ট, মানে উনি তো আলাদা কিছু নন, সেনাবাহিনী আলাদা কিছু না। উনি যখন রয়টার্সকে প্রথম ইন্টারভিউতে বললেন আমরা 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য ডক্টর ইউনূস সরকারকে সাহায্য করছি, তখন কিন্তু এই প্রশ্নটা, এই বাক্যটাই মনে হয় যে একটা ডিফারেন্ট কিছু, একটা এক্সিস্টেন্স, একটা এন্টিটি হিসেবে এখন আছে। এটা ভালো না খারাপ, সঠিক না বেঠিক, ডিফারেন্ট আলোচনা আছে, কিন্তু এটা রিয়ালিটি। এখন যদি তা থেকে থাকে, তাহলে সরকারের সাথে সব ক্ষেত্রে অ্যালাইন, সরকারের পার্ট হিসাবে অ্যালাইন করার জন্য যদি আমরা বলে দিই পারে, কিন্তু যদি আমরা মেনে নেই যে তার একটা ডিফারেন্ট একটা এন্টিটি আছে, এই রাষ্ট্রটা সামনে কিভাবে ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, সেই ক্ষেত্রে যদি তার কিছুটা ভিন্ন মত থাকতে পারে, তাহলে সব ক্ষেত্রে তো সরকারের সাথে অ্যালাইন না করারও সম্ভাবনা আছে। এটাও হলো আরেকটা জায়গা। এখন যেটা হয়েছে, জনাব নাহিদ সংস্কারের ক্ষেত্রে যেই রকম সংস্কার, যতটুকু সংস্কার, যেরকম সংস্কার চান, সেটা উনি সরাসরি সেনাপ্রধানকে বলছেন যে তিনি সেরকম ভাবে সাহায্য করেননি। আমি জানি না উনি কিভাবে জানেন, যদি না করে থাকে তার মতো করেই সেনাপ্রধানকে সংস্কার চাইতে হবে। ইরান ইসরায়েল বিষয় নিয়ে একটু মন্তব্য জানতে চাই। আপনি জানেন যে নেতানিয়াহু আজীবন ক্ষমতায় থাকতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন, বিল ক্লিন্টন এরকম কথা বললেন। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে ইরান ইস্যুতে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা এখনো কোনো কথা বলেননি। আমরা তো চাই যে তিনি মন্তব্য করুন, এবং শুধু তাই না, তিনি ভূমিকাও রাখতে পারেন, স্পেশালি যখন তার বন্ধু বিল ক্লিন্টন এরকম একটি কথা বলেই ফেললেন। আমরা তো এখন শুনতে চাইবো তিনি কি বলেন। আপনি কি ভাবছেন? ক্লিন্টন যেটা বলেছেন, এই আলাপটা হচ্ছে, আমি একটা ছোট তথ্য দিই। এই যে জুন মাস, এই জুন মাসেরও ফার্স্ট উইকে 5 তারিখ, আমি যদি ভুল না করি, নেতানিয়াহুর মামলার কিন্তু হিয়ারিং ছিল। ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে, চলছে, ওনাকে প্রাইম মিনিস্টার থাকতে হবে। উনি যদি প্রাইম মিনিস্টার না থাকেন, তাহলে প্রাইমারি কনভিকশন লোয়ার কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টের কনভিকশনের পরে উনি জেলে যাবেন। প্রাইম মিনিস্টারের একটা সুবিধা আছে হওয়ার, সেটা হচ্ছে, কিন্তু মামলা চলছে, উনি এই ক্ষমতাসীন থাকা অবস্থায় মামলা চলছে। এবং আমি একটা কথা বলে রাখি, ইসরায়েলকে আমরা সঙ্গত কারণে খুবই অপছন্দ বা ঘৃণা করি, কিন্তু ইসরায়েলের ইনার ডেমোক্রেসি কিন্তু অসাধারণ। ওদের জুডিশিয়ারি তো দুর্দান্ত। মানে এই জুডিশিয়ারির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নেতানিয়াহু জুডিশিয়ারিকে নিজের কবজায় আনতে গিয়েছিলেন, তখন কিন্তু প্রটেস্ট করতে মানুষ রাস্তায় নেমেছিল। তো যাই হোক, জুডিশিয়ারির সাথে তার প্রবলেম আছে। উনি প্রাইম মিনিস্টার যদি থাকেন, তাহলে সুপ্রিম কোর্টে ফাইনালি কনভিক্টেড হওয়ার পর তাকে পদত্যাগ করে জেলে যেতে হতে পারে। তো উনি বাঁচার জন্য একটার পর একটা যুদ্ধের মধ্যে উনি থাকতে হবে, সেটা ফর শিওর। ক্লিন্টন রাইটলি এটা বলেছে। আর আমাদের প্রধান উপদেষ্টার কথা যদি বলেন, আমরা হয়তো এটাও দেখব যে বাংলাদেশ এই মুহূর্তে যেই ধরনের পরিস্থিতিতে আছে, সে এই ধরনের খুবই সফিস্টিকেটেড, খুবই টাফ জায়গায় অনেক বেশি ভয়েস রেজ করা ঠিক হবে কিনা, একটা ট্রানজিশনাল সরকার, সেটা একটা ফুয়াদ। ট্রাম্প এবং ক্রিমিনাল, এবং জাহিদ ভাই যেটা বলেছে যে নেতানিয়াহুকে আসলে জেলে যাইতে হবে, এবং নেতানিয়াহু আসার আগে আপনি দেখেছেন 2 বছরে 4 বার নির্বাচন হয়েছে। দেশের ডেমোক্রেসির অবস্থা কিন্তু খুবই খারাপ, কোয়ালিশন গভর্নমেন্ট চলছে। তো সেই জায়গাতে তার এই প্রেরোগেটিভ ব্যবহার করে যতক্ষণ পর্যন্ত জেলের বাইরে থাকা যায়, এছাড়া সিম্পলি তার হাতে আর কোনো অপশন নাই। যেহেতু ফিলিস্তিন যুদ্ধটা গাজা, ওয়েস্ট ব্যাংকে সে আর কন্টিনিউ করতে পারছে না, তাকে নতুন ফ্রন্ট খুলতে হয়েছে, অল্প একটু সিরিয়া, অল্প একটু লেবানন, এরপরে হচ্ছে ইরানে চলে গেছে। ট্রাম্পের অবস্থাও দেখেন, সে তো অলরেডি কনভিক্টেড,
তার ফেলোনি কেসে অনেকগুলোতে তার হয়ে গেছে, সাজা হয়ে গেছে, আপিল করার সুযোগ আছে যদিও আপনার, এবং তাকে তো ডিটেইন করা হয়েছে, সে তো বেইলে জামিনে বের হয়ে আসছে। তো সেই জায়গাতে তারও সিম্পলি কোনো অপশন নাই প্রেসিডেন্ট হওয়া ছাড়া, এবং সেটাও বলছে যে সে থার্ড টার্মও নির্বাচন করবে, কারণ কোর্ট বলছে এগুলো সাসপেন্ডেড অবস্থায় আছে, 4 বছর পরে মামলাগুলোকে আবার জীবিত করা হবে। তার মানে তাকে 4 বছর পরে বেঁচে থাকলে আবার জেলে যাওয়া লাগবে। তো দুজনের ভিতরে অসাধারণ মিল আছে যে যুদ্ধ করে প্রেরোগেটিভটাকে ব্যবহার করবে। বিএনপি মহাসচিবের এই মন্তব্যটা সম্পর্কে আমি জানতে চাই আপনারা কিভাবে দেখছেন। তিনি বলছেন গণতান্ত্রিক পরিবেশ তৈরির সুযোগ করে দেওয়ার জন্য ছাত্র জনতার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি তো মনে করি এটা খুব সুন্দর একটা বিষয় যে ছাত্র জনতার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আমার মনে হয় যে এই কথাটা অনেক পুরাতন কথা। ফখরুল ভাই আমার মনে হয় আগস্টেই, শুধু ফখরুল ভাই না, সালাউদ্দিন ভাই থেকে শুরু করে রিজি ভাই অনেককে দেখেছি সিমিলার টোনে কথা বলেছেন তাদের কৃতজ্ঞতা। রিজি ভাইকে তো কাঁদতে দেখলাম যখন জেল থেকে বের হয়ে আসছেন, কেঁদে কেঁদে চিৎকার করে বলছিলেন যে আমরা এত কৃতজ্ঞ, এরকম একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। মানে এটা আবার কেন আসলো সেটা একটু বলতে পারি, করবেন সেদিক থেকেও পাল্টা আসবে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন সবাই।